বাঁকা নাক এবং তার থেকে নানান ধরনের সমস্যা। এই বাঁকা নাক আজকের দিনে কিন্তু একেবারে সঠিক করে দেওয়া যায়, সোজা করে দেওয়া যায় এবং যে কোনো সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি ডাক্তার বেইন ক্লিনিকে এবং আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডাক্তার জয়ন্ত বেন। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। তো শুরুতে আমি যেটা আপনার কাছে প্রশ্ন রাখতে চাইবো যে নাক বাঁকা হয় কেন? ঠিক আমাদের যেহেতু মানুষ, আমাদের হিউম্যান ফেসের, আমাদের মুখের আইডেন্টিফিকেশনের অন্যতম জায়গা হচ্ছে নাক। আমরা যখন কোনো মানুষের দিকে তাকাই তখন কিন্তু আমরা তার চোখ, মুখ এবং নাকের দিকে তাকাই। তো আমাদের এবং খেয়াল করে দেখবেন প্রত্যেকটা অভিনেতা যদি শাহরুখ খানের নাকটাকে, পুরো ফেসটাকে বাদ দিয়ে শুধু নাকটাকে আমরা দেখাই, আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন এটা শাহরুখ খানের নাক। তো এই জন্য নাকটা একটা আমাদের পার্সোনাল আইডেন্টিটির কারণ হয়ে দাঁড়ায় বা সেই জায়গাটা একটা থাকে। তো অনেক সময়তেই দেখা যায় কিছু কিছু মানুষ রয়েছেন, কিছু কিছু বাচ্চাও থাকেন যাদের নাকটা কিন্তু বাঁকা বা নাকটা কোনো কারণে বেঁকে গেছে। আমরা বিভিন্ন এজ গ্রুপে কিন্তু বাঁকা নাক পাই। এখন দেখবেন বাচ্চা হয় যখন মায়ের পেটের থেকে বেরিয়ে আসে, নর্মালি ভ্যাজাইনাল ডেলিভারি আমরা বলি, আর একটা যে সিজারিয়ান সেকশন। অনেক সময় ভ্যাজাইনাল ডেলিভারি করার সময় কখনো কখনো ফরসেপ দিয়ে ডেলিভারি করতে হয়। এটা আগেকার দিনে অনেক বেশি হতো, ইদানিং ফরসেপ ডেলিভারি অনেকটাই কমে গেছে। তো এই ফরসেপ অ্যাপ্লিকেশান যখন করা হয় তখন ফরসেপটা যদি ঠিক মতো পজিশানে না বসে, কখনো কখনো কিন্তু বাচ্চা তার জন্মের সময়েই কিন্তু তার নাকটার যে কার্টিলেজ সিস্টেমস থাকে, বোনসের যে সিস্টেমসগুলো থাকে, আমাদের নাকে অনেকগুলো হাড় থাকে, অনেকগুলো কার্টিলেজ থাকে, সেগুলো জাংশন যদি কোনোভাবে ডিসরাপ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই বাচ্চা যখন বড় হবে তার নাকটা কিন্তু আস্তে আস্তে বেঁকে যেতে পারে। তো এটা একটা গেল জন্মগত সমস্যার কারণ। আর একটা হয় কনজেনিটালি নাক বাঁকা। কিছু কিছু পেশেন্ট থাকেন যাদের হয়তো একটু ঠোঁট কাটা আছে বা নাকের তলায় কাটা আছে, যেটাকে আমরা ক্লেফট লিপ প্যালেট বলি। এই ধরনের পেশেন্টদের ক্লেফট লিপ প্যালেট রিপেয়ার করার সময় আমরা চেষ্টা করি নাকটাকে যথেষ্ট পরিমাণ ঠিক করে দিতে, কিন্তু তারপরেও দেখা যায় যখন ক্লেফট লিপ প্যালেট একটা ছোট বাচ্চা 3 বছরের আগেই তার ট্রিটমেন্ট করে ফেলা হয়, তারপরেও দেখা গেল সে যখন বড় হচ্ছে, অ্যাডাল্ট হলো, যখন তার পূর্ণ গ্রোথ হলো মুখমণ্ডলের, নাকের কার্টিলেজে, তখন দেখা গেল হয়তো নাকটা কিছুটা বাঁকা থাকছে। তো এটা গেল এই দুটো জন্মগত সময়ে বা একটা বার্থের সময় ইনজুরি। আর একটা হচ্ছে ক্লেফট লিপ নোজ প্যালেট থেকে কিন্তু এই নাক বাঁকাটা হতে পারে। তৃতীয় যে কারণে নাক বাঁকা হয় সেটা মোস্ট কমন ক্ষেত্র, সেটা হচ্ছে খেলাধুলো করতে গিয়ে চোট লাগতে পারে, কোনো রকম অ্যাক্টিভিটিস করতে গিয়ে চোট লাগতে পারে, হোঁচট খেয়ে পড়ে গেলে নাকে একটা চোট লাগলো, এই চোট লাগার কারণে কিন্তু নাক বাঁকা হয়। আমাদের বিখ্যাত রাজনীতিক অখিলেশ যাদব যিনি আছেন, উনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন, নিশ্চয়ই আপনারা জানবেন। তার নাকটাও কিন্তু দেখবেন বাঁকা। উনি ইন্টারভিউতে বলেছেন, আমি শুনেছি, যে ছোটোবেলায় ক্রিকেট খেলতে গিয়ে ওনার নাকে ক্রিকেট বলের আঘাত এসে লাগে। তো এই ট্রমাটা কিন্তু মোস্ট কমন, নাক বেঁকে যাওয়ার মোস্ট কমন হচ্ছে কজ হচ্ছে ট্রমা। এরপরে কিছু আনকমন কজ থাকে যেগুলো শুনলে আপনাদের একটুখানি হয়তো মজাই লাগবে। সেটা হচ্ছে আজ থেকে বহু বছর আগে আমাদের দেশগুলোতে এখনও কিছু কিছু পেশেন্ট আমরা পাই, কিন্তু তখনকার দিনে বেশ কমন ছিল হচ্ছে লেপ্রসি বা কুষ্ঠরোগ। এই নাকের মধ্যে যদি কখনো কুষ্ঠরোগ হতো তখন কিন্তু সেই কুষ্ঠরোগের জীবাণু বা লেপ্রসি ব্যাসিলাস নাকের যে সেপ্টাল কার্টিলেজ থাকে সেটাকে ইরোড করে দেয় বা খেয়ে ফেলে, তার থেকে কিন্তু নাক বেঁকে যেত, সেটাকে আমরা স্যাডেল নোজ বলি। এছাড়াও একটা পুরনো ধরুন নেশা জাতীয় জিনিসই রয়েছে। অনেকে আছেন যারা নাকের মধ্যে দিয়ে বিভিন্ন নেশাদ্রব্য টেনে থাকেন, বিশেষ করে কোকেন জাতীয় মাদক দ্রব্য যারা নাকের মধ্যে নিয়ে থাকেন তাদেরও কিন্তু এই কার্টিলেজটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং তাদের নাকও কিন্তু বেঁকে যায়। এটাও কিন্তু খুব রেয়ার পাওয়া যায়, কিন্তু আমাদের বইয়ে আমরা দেখেছি, আমাদের মেডিকেল কলেজে যখন আমরা পড়াশুনো করেছি তখন কিন্তু একটা দুটো পেশেন্ট এরকম লেপ্রসিজনিত কারণে বা কোকেন ইউজের কারণে, অ্যাবিউজের কারণে নাক বেঁকে গেছে, এরকম আমরা পেয়েছি। আর একটা কারণে কিন্তু নাক বাঁকে, সেটা খুব রেয়ার। নাকের মধ্যে যদি এক ধরনের কার্টিলেজ এবং বোনস যেটা থাকে, একটা ক্যান্সার জাতীয় জিনিস হয়, হ্যাঁ, সেই ক্যান্সার জাতীয় জিনিস যদি নাকের মধ্যে হয় কখনো কখনো নাক বেঁকে যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা ভয় পাবেন না, এটা খুব রেয়ার একটা ক্যান্সার। এবং এই ধরনের ক্ষেত্রে নাক কিন্তু দ্রুত শেপ চেঞ্জ হয়ে যায়, শুধু নাক বেঁকে যায় সেটাই কিন্তু নয়, নাকটা সাইজে বড় হয়ে যায়, ফুলে যায়। এছাড়া কিছু কিছু ব্যাপার রয়েছে যেটার কারণেও নাক হালকা বাঁকতে পারে, সেটা হচ্ছে নাকের মধ্যে পলিপ হওয়া।
নাকের মধ্যে পলিপ হলে পরেও কিন্তু পলিপটা আস্তে আস্তে বাড়ে, সেটার কারণেও নাক বাঁকতে পারে। তো এগুলো নাকের বাঁকার বিভিন্ন কারণ বললাম, আপনারা মনে হলো লং লিস্ট, ভয় পাওয়ার কিছু নেই। মোস্ট কমন কজ যেটা মানে 100 জনের মধ্যে 90 জনেরই যে কারণে নাক বাঁকে, সেটা হচ্ছে কোনো ট্রমা লাগা, ক্রিকেট বল লাগতে পারে, পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, হয়তো তক্ষুনি বাঁকলো না, আস্তে 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 কার্টিলেজ যেহেতু সরে যায়, ম্যাল পজিশন হয়ে যায়, ধীরে ধীরে ফাইব্রোসিস হয়ে কিন্তু নাক বাঁকতে পারে। যে এই যে নাক বাঁকা থাকলে কি কি সমস্যা হতে পারে? দেখুন, নাক বাঁকা হলে কি সমস্যা হয় সেটা জানতে গেলে আমি যদি বলি নাকের কাজ কি, সেই কাজগুলোতেই হ্যাম্পার্ড হয়। প্রথমত আমাদের নাকের কাজ হচ্ছে, মেইন কাজ হচ্ছে নাকের মধ্যে দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস যাওয়া। আমরা মুখ দিয়েও নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি, নাক বন্ধ হয়ে গেলে তো আমরা মুখ দিয়েই নিয়ে থাকি, কিন্তু নাকের মধ্যে দিয়ে যখন নিঃশ্বাস প্রশ্বাসটা যায় তখন নাকের মধ্যে আমাদের অনেক এয়ার সেলস রয়েছে, অনেক সারফেস রয়েছে। সেই সারফেসের মধ্যে দিয়ে যখন এয়ার যায়, সারফেসের কিন্তু হাইড্রেশন হয়, জলীয় বাষ্প আমাদের মুখের মধ্যে, লাংসের মধ্যে ঢোকে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা যদি আটকে যায়, আমাদের নাক যদি বাঁকা থাকে, ধরুন আমি নাকটাকে যদি ডিভাইড করি, আমাদের দুদিকে যে দুটো নাকের পাটা বলি আমরা বা ওয়াল রয়েছে, সেই দুটো ধরুন এটা নাকের দুটো সাইড ওয়াল, আর নাকের মাঝখানে সেপ্টাম থাকে, এরকম সেপ্টাম থাকে। আচ্ছা, তাহলে তিনটে হাড় বেসিক্যালি বা তিনটে কার্টিলেজ সিস্টেম থাকে, দুপাশে দুটো, মাঝখানে একটা। আর এই দুটো হচ্ছে আমাদের ন্যাজাল ক্যাভিটি, এর মধ্যে দিয়ে এয়ারটা যাচ্ছে আসছে। তো যে কোনো একটা অংশ যদি বেঁকে যায়, তাহলে কি হয়, এসেনশিয়ালি সেই অংশের ফুটোটা কিন্তু ছোট হয়ে যায়, একেবারে অ্যাপারচারটা ছোট হয়ে যাচ্ছে। একেবারে। তখন এই অ্যাপারচার ছোট হয়ে অংশ দিয়ে এয়ার ঠিক মতো পাস করতে পারে না, এবং এয়ার ঠিক মতো যখন পাস করতে পারে না, তখন ফ্রিকুয়েন্টলি আমরা একটুখানি সর্দি লাগলেই, যখন নেজাল মিউকাসা, আমাদের নাকের মধ্যে যে মিউকোসা রয়েছে, সেটা যখন সর্দি লাগলে একটুখানি সেখান থেকে জল বেরোয়, খুব সহজে কিন্তু নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয়। তো নাকের বাঁকা থাকলে পরে মেইন সমস্যা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসে অসুবিধে। হয়তো যখন ঠিক থাকছেন আপনি, আপনার সর্দি লাগেনি, অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু সর্দি লাগলেই নাক বন্ধ হয়ে যায়, খুব কমনলি হয়। এবং ওই সর্দি লেগে নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে এটার থেকে সেকেন্ডারিলি আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে সাইনাসের সমস্যা। আজকাল আমরা দেখি অনেক পেশেন্ট আসেন যারা সাইনাসের সমস্যায় ভোগেন। সাইনাসের সমস্যা হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়ার সেকেন্ডারি একটা পরিস্থিতি। আমাদের নাকের মধ্যে আমাদের এই যে ফ্রন্টাল সাইনাস রয়েছে, আমাদের ম্যাক্সিলারি সাইনাস রয়েছে, এথময়েডাল সাইনাস রয়েছে, এবং তার পেছনেও স্পেনয়েডাল সাইনাস থাকে। সমস্ত সাইনাস যেগুলো থাকে, সাইনাস মানে হচ্ছে বোনসের মধ্যে ফাঁকা এয়ার সেলস, তার এক একটা ওপেনিং আমাদের নাকের মধ্যে রয়েছে। যখনই ঠান্ডা লাগছে, সেখানে শ্লেষ্মা তৈরি হচ্ছে, সেই শ্লেষ্মা ওই সেলসের মুখগুলোকে বন্ধ করে দিচ্ছে, ওর ভেতরে থেকে সিক্রিশনসগুলো আসতে পারছে না, আমাদের সাইনাসের সমস্যা হচ্ছে। তো নাক বাঁকা থেকে আমাদের এই নাক বাঁকা যাদের হচ্ছে, তাদের ঠান্ডা লাগলে পরে ভেতরে কফ জমে যাচ্ছে, কফ জমে গিয়ে সাইনাসের মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার থেকে সাইনোসাইটিস হচ্ছে। ফ্রিকুয়েন্টলি তাদের দেখা যাচ্ছে ঠান্ডা লাগলো আজকে, দুদিন পরের থেকে প্রচণ্ড মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, নাকে যন্ত্রণা, চোয়ালে যন্ত্রণা, এই জিনিসগুলো শুরু হয়ে গেল। তো নাক বাঁকা থাকলে অন্যতম সমস্যা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধে, ফ্রিকুয়েন্টলি ঠান্ডা লাগা, এবং ঠান্ডা লাগলে সাইনাসের সমস্যা হয়। এটা একটা সাইকেলের মতো। দ্বিতীয় যে সমস্যাটা নাক বাঁকা থাকলে হয়, সেটা হচ্ছে অ্যাস্থেটিক। কারণ নাক যদি সত্যি বাঁকা থাকে, যেটা বললাম প্রত্যেকটা মানুষকে আমরা তাদের নাক দিয়ে অনেকটাই চিনতে পারি, নাক যদি বাঁকা থাকে তার মুখে যে সৌন্দর্যটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই দুটো সমস্যা। আর 3 নম্বর আপনারা বলতে পারেন, স্যার নাকের মধ্যে দিয়ে তো আমরা নিঃশ্বাস প্রশ্বাস, আমরা ঘ্রাণও নিয়ে থাকি, নাক বাঁকা হলে কি আমার ঘ্রাণ নেওয়ার শক্তিটাও কমে যাবে? সেটা কিন্তু ওটা অতটা কমে না, ঘ্রাণ আপনি নিতে পারবেন। ঘ্রাণ চলে যাওয়ার জন্য আরও বেশি পরিমাণ ইনজুরি নাকের ভেতরে হওয়া দরকার, পুরো যে আমাদের নার্ভ রয়েছে পুরোটাই শুকিয়ে যাওয়া দরকার, ততটা নার্ভ ইনজুরি ইউজুয়ালি নাক বাঁকা থেকে ইউজুয়ালি হয় না। ঘ্রাণ বা গন্ধ নিতে পারবেন, কিন্তু যেটা সমস্যা, মেইন সমস্যা নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা, সাইনোসাইটিসের সমস্যা, এবং দেখতে একটুখানি খারাপ লাগা বা অন্যরকম লাগা। বিশেষ করে যাদের ধরুন ক্রিকেট বল লেগে নাকটা বেঁকে গেল, একদিন নাক ঠিক ছিল, এখন খুব বেঁকে গেছে, ফলে একটা অ্যাকিউট চেঞ্জেস অফ ইউর ফেসিয়াল ফিচার্স, সেই জিনিসটা হয়। সমাধানটা কি তাহলে, কিভাবে তাহলে এটা থেকে মুক্তি পাওয়া যায়? যখন এই নাক বেঁকে যাওয়ার সমস্যা নিয়ে কোনো পেশেন্ট আসছেন, প্রথমেই আমরা দেখি পেশেন্টের বয়স কত, তার অ্যাকচুয়ালি নাকটা কেন বেঁকে গেছে, যে কারণগুলো আমরা বললাম, যে কার্টিলেজে চেঞ্জ হওয়ার জন্যে, নাকি ট্রমার জন্যে, নাকি অন্যান্য কারণ যেগুলো রেয়ার কারণ যেগুলো বললাম সেই কারণে হয়েছে। এই কারণগুলো ধরতে পারলেই আমরা বুঝে যাব সমস্যাটা কী। যদি ইনফেকশনের কারণে, ধরুন রেয়ার যেটা কজ, লেপ্রসির কারণে যদি কারো নাক বেঁকে গিয়ে থাকে, তাহলে আমাদের প্রথম কাজ হবে লেপ্রসির ট্রিটমেন্ট করা। বা ধরুন কারো পলিপের জন্য যদি নাক বেঁকে গিয়ে থাকে, তাহলে আমাদের সেই পলিপটাকে বের করে দিতে হবে।
এই প্রসঙ্গে আসছি আমরা সেপ্টোপ্লাস্টি এবং রাইনোপ্লাস্টি বলে একটা শব্দ আছে বা কথা আছে, যেটা হচ্ছে যখন আমাদের মাঝখানের যে আমরা দেখালাম দুটো নাকের মাঝখানে যে হাড়টা থাকছে সেটা যখন বেঁকে যাচ্ছে, এই ধরুন মাঝখানে সেপ্টামটা দুদিকের হাড় ধরুন ঠিক আছে, দুদিকের হাড় ধরুন ঠিক আছে, কিন্তু মাঝখানে সেপ্টামটা বাঁকা, এই সেপ্টামটা বাঁকা, তখন এই সেপ্টামটাকে সোজা করার যে সার্জারি সেটাকে আমরা সেপ্টোপ্লাস্টি বলি। সেপ্টোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে সেপ্টামকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসতে পারি। কিন্তু যখন আমরা দেখব সেপ্টাম প্লাস নাকের হাড় তিনটে জিনিসই বেঁকে গেছে, তখন আমাদের সেপ্টোরাইনোপ্লাস্টি করতে হয়। ইউজুয়ালি সেপ্টোপ্লাস্টি আমাদের যারা করছি, যে পেশেন্টের সেপ্টাম বাঁকা রয়েছে, তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় বাইরে থেকে নাক বাঁকা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের ঘন ঘন ঠান্ডা লাগছে, সাইনোসাইটিস হচ্ছে, আমরা এক্স রে এবং সিটি স্ক্যান করে দেখে নিলাম সেপ্টামটা বাঁকা আছে, তখন আমরা তাকে সেপ্টোপ্লাস্টি সার্জারি করব। আর যখন দেখব যে নাকের বাইরের হাড়, ভেতরের হাড়, কার্টিলেজ প্রত্যেকটা জিনিস বেঁকে গেছে এবং নাকের ওভারঅল শেপও বেঁকে গেছে, তখন আমাদের সেপ্টোরাইনোপ্লাস্টি করতে হবে। সেখানে আমাদের তখন আমাদের সেপ্টোরাইনোপ্লাস্টি করতে হবে। তখন আমাদের সেপ্টাম এবং নাকের দুপাশের যে সিস্টেমসরা রয়েছে, কার্টিলেজ এবং হাড় রয়েছে, সবগুলোকে কিন্তু অ্যালাইনমেন্টে আনতে হবে। তখন আমরা সেপ্টোরাইনোপ্লাস্টি করব। ইউজুয়ালি নাক বেঁকে যাওয়ার যে সমস্যা, যেটা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন, ইউজুয়ালি মেডিসিন নয়, এটা সার্জিক্যাল একটা প্রবলেম, সার্জারি করেই সাধারণত ঠিক করা হয়। তবে তার আগে আবারও বলছি, কি কারণে নাকটা বেঁকেছে, কি তার কারণ, সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে এবং সেই অনুযায়ী এক একটা ডিজিজের এক এক রকমের ট্রিটমেন্ট আছে। যার পলিপ আছে তার পলিপ বের করে দিতে হবে, যার সেপ্টাম বাঁকা তার সেপ্টাম সোজা করে দিতে হবে, যার সেপ্টাম এবং বোনস দুটোই বাঁকা তার ক্ষেত্রে আমরা দুটো জিনিসের ট্রিটমেন্ট করব। আর যার যদি কোনো পেশেন্ট আসেন তার সেপ্টোপ্লাস্টি বা রাইনোপ্লাস্টি করার কারণ বা বেঁকে যাওয়ার কারণ হচ্ছে ইনফেকশন, যেমন লেপ্রসি, তাহলে লেপ্রসি ট্রিটমেন্ট করতে হবে। এইভাবে কারণ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। স্যার, অপারেশন করতে কতক্ষণ সময় লাগে? এবারে সার্জিক্যাল ট্রিটমেন্টে যদি আমরা আসি, তার মানে হয় আমরা সেপ্টোপ্লাস্টি করছি, নইলে সেপ্টোরাইনোপ্লাস্টি করছি বা পলিপ বের করে দিচ্ছি। এই সার্জারিগুলো ইউজুয়ালি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়াতে করা হয়। সার্জারিটা ডিপেন্ড করে কতটা পরিমাণ নাক বাঁকা আছে, কতটা এক্সটেন্সিভ সার্জারি করব সেটার উপরে। ইউজুয়ালি 1 ঘন্টা থেকে 4 ঘন্টা এই রেঞ্জের উপরে ডিপেন্ড করে। কোনো কোনো সার্জারি যখন সিম্পল সার্জারি সেটা 1 ঘন্টায় হয়ে যেতে পারে, কিছু কিছু সার্জারি খুব জটিল অবস্থাতে নিয়ে তারা আসেন, তাদের 3-4 ঘন্টাও কিন্তু সময় লাগতে পারে। এই সার্জারি আন্ডার ফুল অ্যানাস্থেসিয়া করা হয়, আপনি পুরোপুরি ঘুমিয়ে থাকবেন, কি অপারেশন হচ্ছে কি না হচ্ছে, কোনো ব্যথা কোনো কিছুই কিন্তু আপনি বুঝতে পারবেন না। একেবারে। স্যার, হাসপাতাল থেকে তাহলে ছুটি হবে কখন? এই যে সার্জারি আমরা করছি সেপ্টোপ্লাস্টি বা সেপ্টোরাইনোপ্লাস্টি যেটাই বলুন না কেন, আমরা ডিপেন্ড করছে কতক্ষণ পেশেন্টের সার্জারি করলাম। পেশেন্টের যদি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমাদের সার্জারি কমপ্লিট হয়ে যায়, আমরা চেষ্টা করি পেশেন্টকে সেই দিনেই ছুটি করে দিতে, নেজাল প্যাকিং করা থাকে আমরা ছুটি করে দিই, বা হচ্ছে পরের দিন সকালবেলায় ছুটি করা হয়। যাদের একটু এক্সটেন্সিভ সার্জারি করা হলো, যাদের আমাদের সেপ্টাম ঠিক করতে হলো, হার্টটাকে ঠিক করতে হলো, অস্টিওটমি করতে হলো, তাদের ইউজুয়ালি 36 থেকে 48 ঘন্টা হসপিটালে ভর্তি রাখা হয়। আচ্ছা। স্যার, এই অপারেশনটা যখন হয়ে যাচ্ছে তারপরে কতদিন রেস্ট নিতে হবে এবং কতদিন পর সে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে? ঠিক, এই রেস্টের ব্যাপারটাও ডিপেন্ড করে কতটা এক্সটেন্সিভ সার্জারি হয়েছে। বুঝতেই পারছেন, যে পেশেন্টের এক্সটেন্সিভ সার্জারি হয়েছে, 3 দিন হসপিটালে ভর্তি ছিলেন, তার রেস্টের সময়টাও কিন্তু একটু বেশি লাগবে। ইউজুয়ালি 5 থেকে 10 দিন মতো সময় লাগে। কিছু কিছু পেশেন্ট থাকেন যাদের আমরা সিম্পল ড্রেসিং করে দিই, কিছু কিছু পেশেন্ট থাকে যখন নাকের হাড়টা আমরা নতুন করে ফ্র্যাকচার করে তাকে অ্যালাইনমেন্ট করছি, আমাদের হাতে যেমন প্লাস্টার করে দিতে হয়, নাকেও সেরকম প্লাস্টার করতে হয়। সেই প্লাস্টারগুলো ইউজুয়ালি 10 থেকে 14 দিন মতো থাকে। সুতরাং আপনি কি কন্ডিশনে এসছেন, আপনার ডাক্তারবাবু আপনাকে দেখবেন এবং দেখে বলে দেবেন আপনাকে কতদিন বাড়িতে রেস্টে থাকতে হবে। তবে একটা গড় হিসেব হচ্ছে 5 থেকে 10 দিন বা 15 দিন অবধি আপনাকে বাড়িতে রেস্ট নিতে হতে পারে। তবে বাড়িতে রেস্ট নেওয়া মানে বাড়িতে শুয়ে থাকা নয়। রাইনোপ্লাস্টি সার্জারি যেহেতু শুধু নাকের সার্জারি, আপনি চলাফেরা করা, স্নান করা, দাঁত মাজা, মোবাইল সার্ফ করা, এই ব্যাপারগুলো করতে পারেন। অ্যাকচুয়ালি অসুবিধা যেটা হয়, নাকের উপর একটা ড্রেসিং করা থাকে, তো সেটা নিয়ে বাড়ির বাইরে বেরোলে পরে অনেকেই আপনাকে জিজ্ঞেস করবে নাকে কি হয়েছে, কি অসুবিধে হলো রে, সেই ব্যাপারগুলো জিজ্ঞেস করতে পারে। একটা সোশ্যাল এম্বারাসমেন্টের ব্যাপার থাকে সেই দিক থেকে। আর 2 নম্বর, বাড়ির বাইরে বেরোচ্ছেন, বাসে গাড়িতে গেলে পরে নাকে আঘাত লাগতে পারে, অলরেডি সেখানে সার্জারি করা হয়েছে, সেইগুলো অ্যাভয়েড করার জন্য আমরা ইউজুয়ালি 5 থেকে 10 দিন বা ম্যাক্সিমাম 15 দিন পেশেন্টকে হোম রেস্ট নিতে বলি। তো ডিপেন্ড করবে কোন ধরনের অসুখ, কোন ধরনের সার্জারি আমরা করেছি, কতটা এক্সটেন্সিভ হয়েছে, তার উপরে ডিপেন্ড করবে এক্স্যাক্টলি কতদিন রিকভারির জন্য আপনার লাগবে। এই ধরনের অপারেশন করতে খরচ কত পড়ে? ঠিক, এই যে অপারেশনগুলো আমরা করছি সেপ্টোপ্লাস্টি বা সেপ্টোরাইনোপ্লাস্টি বা পলিপ রিমুভাল, এই সার্জারিগুলো আমরা হসপিটালে দুটো প্যাকেজে করে থাকি। একটা ডে কেয়ার সার্জারি থাকে, যেটা দিনের দিনে আমরা ছুটি করে দিই। ইউজুয়ালি অপারেশনগুলো 1 থেকে 1.5 ঘন্টা হয়, সকালে করে বিকেলে ছুটি করে দেওয়া হয়। তাদের প্যাকেজটা কিন্তু বেশ কম থাকে।
কিন্তু যাদেরকে এক্সটেন্সিভ সার্জারি করতে হচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগছে, স্বাভাবিকভাবেই তাদের হসপিটাল খরচা বাড়ে, কারণ হসপিটালে সার্জারি কষ্ট যেমন বাড়ছে, সার্জারিতে পরে আপনাকে 2 দিন রেস্টে থাকতে হচ্ছে হসপিটালে, সেজন্যের জন্য খরচাটা কিন্তু বাড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কী ধরনের অসুখ আপনার ছিল, পলিপ ছিল নাকি সেপ্টোপ্লাস্টি নাকি নাক বাঁকা ছিল, হাড় বাঁকা ছিল, সেজন্য আমরা কি মেটেরিয়াল দিয়ে তৈরি সার্জারি করেছি, রিবস নিয়েছি কিনা, অন্যান্য জায়গা থেকে গ্রাফট নেওয়া হয়েছে কিনা, সেই ব্যাপারগুলোর উপরে ডিপেন্ড করে আপনার খরচা কেমন হবে। আর একটা ব্যাপারের উপরে খরচ ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনি নার্সিংহোমে করছেন না কর্পোরেটে করছেন। পেশেন্টরা যখন আসেন তাদের সঙ্গে আমরা সার্জিক্যাল স্টেপ কোথায় করলে কত টাকা খরচ হবে, এই সমস্ত বিষয়গুলো তখন ডিটেলসে তার অনুযায়ী বা তার প্রয়োজন অনুযায়ী বা তাকে কোনটা করলে বেস্ট হবে সেই ব্যাপারে আমরা তখন আলোচনা করে নিই। একটা ব্ল্যাঙ্কেটভাবে বলা খুব মুশকিল, কারণ পার্সন টু পার্সন এবং কন্ডিশন টু একেবারেই। কন্ডিশন কিন্তু ভ্যারি করে। সেটা আপনি বেস্ট হবে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার ফটো নিয়ে আমাদেরকে যদি পাঠিয়ে দিয়ে থাকেন, তাহলে আমরা দেখে একটা প্রাইমারি আইডিয়া আপনাকে দিতে পারি যে কমন কি খরচা হতে পারে। তারপরে যখন আপনি দেখাতে আসবেন, আপনাকে এক্সামিন করার পরে প্ল্যান ভালোভাবে ডিসকাস করার পরে এক্স্যাক্টলি কত খরচা হবে সেটা আপনাকে বলতে পারবো। বেটার হবে প্রথমত একটা ফটো কনসালটেশন নিয়ে নেয়, তাতে আপনি একটা আইডিয়াস পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। তার মানে বুঝতেই পারলেন যে নাক বাঁকার মতো সমস্যা এবং তার সমাধান কিন্তু আজকের দিনে আমাদের হাতেই রয়েছে। আমরা চাইলেই সেই সমস্যার সমাধান করে ফেলতে পারি ডাক্তারবাবুর সাহায্যে। আপনারা যারা এইরকম সমস্যায় ভুগছেন বা আপনাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে, আপনারা কমেন্ট বক্সে লিখুন যে এই ধরনের সমস্যায় আপনার কি কি অসুবিধা হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের জানান। আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই উত্তরগুলো বা সেই প্রশ্নগুলো ডাক্তারবাবুর কাছে পৌঁছে দিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।